যেন আমার বাবা হত্যার আমি বিচার পাই। আজ বলবো ভারতে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার প্রসঙ্গে। একজন দেশপ্রেমিক, একজন জনদরদী, উন্নয়নের একজন কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা, বহু বিতর্কিত, বহুল আলোচিত এই নেতা সম্পর্কে ভালো মন্দ মিলিয়ে অনেক ধরনেরই সংবাদ, দুঃসংবাদ, সুনাম দুর্নাম রয়েছে। কাজ করলে, দেশ সেবা করলে, দেশের কাজ করলে, জনসেবা করলে সব সময় সবাই প্রশংসা পায় না, সবাই সৎ থাকতে পারে না, বিভিন্ন কারণ থাকতে পারে। ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতা আনোয়ারুল আজিম। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক সিআইডি অখিলেশ চতুর্বেদী বলেছেন, কিছু প্রমাণের ভিত্তিতে তারা মনে করছেন যে তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ 4 আসন থেকে 2014, 2018 এবং 2024 জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ারুল আজিম। তার মৃতদেহ বুধবার কলকাতার নিউ টাউনে পাওয়া গিয়েছে, তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি বলেছে কলকাতা পুলিশ। মৃতদেহ টুকরো টুকরো করা হয়েছে বলে তারা জানায়। বিষয়টি ফেসবুকের আনোয়ারুল আজিম আনার পেজে বিবিসির রেফারেন্সে তথ্যগুলো এসেছে। গত 8 দিন ধরে নিখোঁজ থাকার পর বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের 3 বারের সাংসদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। বন্ধুরা, এ হচ্ছে প্রাথমিক সংবাদ। প্রথম দিকের কথাগুলো আমি আপনাদের জানাতে চাই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তদন্ত হয়েছে এবং আসামিরাও গ্রেপ্তার হয়েছে। তবে পুরো বিষয়টি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দিল্লি ও কলকাতার কূটনৈতিক ভবনে জানানোর পর শনিবার থেকে খোঁজ খবর শুরু হয়। ভারতীয় আইন শৃঙ্খলা বিভাগকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন। আর হ্যাঁ, আমি বৃদ্ধ মানুষ, একজন মুক্তিযোদ্ধা, কণ্ঠশিল্পী হিসেবে আপনাদের কাছে বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই। সংবাদে জানা গিয়েছে যে নিখোঁজ সাংসদের তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসছে খুনের তথ্য। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক সিআইডি অখিলেশ চতুর্বেদী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে ওনাকে হত্যা করা হয়েছে। এইদিকে ঢাকায় নিজ বাসভবনে সংবাদ ব্রিফিং করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার সঙ্গে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুন, তাকে হত্যা করা হয়েছে। সাংসদ আনোয়ারুল আজিমের মৃতদেহ বুধবার কলকাতার নিউ টাউনে পাওয়া গিয়েছে, তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি বলেছে কলকাতা পুলিশ। মৃতদেহ টুকরো টুকরো করা হয়েছে বলে তারা জানিয়েছে। চিকিৎসা করাতে গত 12ই মে কলকাতা এসেছিলেন ঝিনাইদহ 4 আসন থেকে গত 3 বার আওয়ামী লীগের টিকিটে জয়ী সাংসদ আনোয়ারুল আজিম আনার। তারপর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি তিনি। 14ই মে থেকে তার ফোনও সুইচ অফ ছিল। পুলিশ সূত্রে খবর, শেষবার তার মোবাইল টাওয়ারের লোকেশন উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছিল। তবে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবারের তরফে এরপর যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস। ব্যারাকপুর কমিশনারেটের ও বিধাননগর পুলিশ তদন্তে নেমে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখান থেকেই দাবি করা হচ্ছে খুন করা হয়ে থাকতে পারে আওয়ামী লীগের নেতা আনোয়ারুল আজিমকে। খুনের উদ্দেশ্যেই পরিকল্পনা করে বাংলাদেশে আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমকে কলকাতায় আনানো হয়েছিল, এমনটাই মনে করছে পুলিশ।
একই সঙ্গে জানা গিয়েছে আমানুল্লাহ নামে আমেরিকান নাগরিক এক্সাইজের কর্মী সন্দীপ রায়ের থেকে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। তবে আমানুল্লাহর সঙ্গে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের কিভাবে যোগাযোগ হয়েছে তা এখনো কিছু জানা যায়নি। পরবর্তীতে আপনাদেরকে জানাবো। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কলকাতার নিউ টাউনে একটি বহুতল ভবনে খুন করা হয়েছে বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সাংসদকে। সকাল থেকে কলকাতার নিউ টাউনে বহুতল ভবনে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম যখন কলকাতা আসেন তখন পুলিশের কাছে কোনো খবর ছিল না। যখন পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, সেই সময় গোপাল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর গোপাল বিশ্বাস ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কমিশনারের একটি তদন্তকারী দল গঠন করা হয়। 20 মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কেসটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার একটি নির্দেশ আসে। তারপর তাদের কাছে একটি তথ্য আসে যে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়ে থাকতে পারে। এরপরে পুলিশ এই ফ্ল্যাটটিকে শনাক্তকরণ করে, কারণ এখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। পরবর্তী বিষয়গুলো খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে। সিআইডি এই তদন্তের দায়িত্ব নিয়েছে। জানা গিয়েছে, সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিয়মিত ভারতে চিকিৎসা করাতে আসতেন। নিয়মিত যাতায়াতের কারণে তিনি ভারতীয় একটি সিম কার্ডও ব্যবহার করেন। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস শনিবার থেকে সাংসদ আজিমের বিষয়ে খোঁজ খবর শুরু করেছে। উপদূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গত রবিবার ওই সাংসদ দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। ওই দিনই তিনি বারানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। 14 মে মঙ্গলবার তিনি বন্ধুর বাড়ি থেকে দরকার আছে বলে কোথাও যান। শনিবার পর্যন্ত আজিম না ফেরায় গোপাল বিশ্বাস ব্যারাকপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের তরফেও তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন সুইচ অফ পাওয়া যায়। এরপরই সাংসদের খোঁজে তৎপর হয়ে ওঠে ভারত ও বাংলাদেশের প্রশাসন। পুলিশকে গোপাল বিশ্বাস জানিয়েছেন, সেই থেকে তিনি সাংসদের 2টি ফোনই বন্ধ পেয়েছেন। সঙ্গের মালপত্র তার বাড়িতে রেখে কার্যত খালি হাতে বাংলাদেশের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতা আনোয়ারুল আজিম বেরিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য জানিয়েছিলেন, খুনি হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল। ভারতীয় পুলিশকে উদ্ধৃত করে এই দাবি তিনি করেছেন। পাশাপাশি আরও একটি তথ্য বলছে, কলকাতায় এসে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। সেখানে এক মহিলা সঙ্গী সহ তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে তিনি যদি খুন হয়ে থাকেন, তাহলে কে বা কারা খুন করলো, কেনই বা খুন করলো, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। ইতোমধ্যে নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও HDF আধিকারিকরা তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে আবাসনে সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দপ্তরে বাবার নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের সাংসদের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ জানিয়েছেন, 12 তারিখ আজিম কলকাতায় পৌঁছেছেন। পরে 14 তারিখ পর্যন্ত তিনি হোয়াটসঅ্যাপ ফোনে মেয়ে এবং পরিবারের অন্যদের সঙ্গে কথা বলেছেন। 14 তারিখ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। রৌফ আরও জানিয়েছেন, 16 মে আনোয়ারুল আজিমের নম্বর থেকে তার ফোনে একবার রিং হয়, তবে তিনি ধরার আগেই কলটি কেটে যায়। রৌফ পাল্টা ফোন করে সাংসদ আনোয়ারুল আজিমের ফোন বন্ধ পান। উল্লেখ্য যে, খুলনা বিভাগের ঝিনাইদহ 4 আসন থেকে 2014, 18 এবং 2024-এর জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ারুল আজিম। MP আনার খুন যুক্তরাষ্ট্র থেকে যা জানালেন মূল হোতা শাহীন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় MP আনারের বাল্যবন্ধু এবং ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীনকে মূল হোতা বলছে ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ DB।
তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাহীন। তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি। গত 23শে মে একটি গণমাধ্যমে মোবাইল ফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান। শাহীন বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে আমি কিছুই জানি না, আমি সেখানে ছিলাম না, আমি ভারতেও ছিলাম না। আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে কারো সাথে কথা না বলতে। মানুষ বাংলাদেশে অনেক কথাই বলেন, তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে তাদের দেখাতে বলেন, পুলিশের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে তারা দেখাক। আমাকে বলা হচ্ছে এই ঘটনার মাস্টার মাইন্ড, এ বিষয়ে আমার কিছু বলার নেই। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের BU ব্লকের 56 নম্বর ফ্ল্যাটটি, যেটিতে MP আনার খুন হয়েছেন, সেটি আপনি ভাড়া নিয়েছেন। এই অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি ভাড়া নিয়ে আমার ফ্ল্যাটে এ ধরনের কাজ করব? আমি এতই স্টুপিড যে এই ধরনের কাজ করলে আমার ফ্ল্যাটে করব? MP আনারকে হত্যা করতে আপনি খুনিদের 5 কোটি টাকা দিয়েছেন কিনা প্রশ্নের জবাবে শাহীন বলেন, আমার পাসপোর্টের রেকর্ড দেখুন যে আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে বলা হচ্ছে আমি নাকি 5 কোটি টাকা দিয়েছি। কোথায় পেলাম আমি 5 কোটি টাকা? আমি কিভাবে টাকা দিয়েছি? এখন এসব কথা শোনা ছাড়া আমার কি করার আছে? ঘটনা যখন ঘটে আমি তখন বাংলাদেশে ছিলাম, আমি পেপারে এই ঘটনা দেখেছি। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ DB জানিয়েছে, 2 থেকে 3 মাস আগে ঢাকার গুলশান ও বসুন্ধরায় MP আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। গত 30শে এপ্রিল কিলিং মিশন পরিকল্পনা পরখ করতে কলকাতায় যান শাহীন, সিয়াম ও জিহাদ। কলকাতা পুলিশের বরাত দিয়ে DB জানায়, চাল ও ডাবুর পণ্য নিয়ে ব্যবসার কাজের কথা বলে 25শে এপ্রিল ফ্ল্যাটটি ভাড়া নেন আক্তারুজ্জামান। 30শে এপ্রিল বিকেলে ফ্ল্যাটের চাবি বুঝে নেন তিনি। পরদিন 1 মে ভাড়াটিয়া ফর্ম পূরণ করেন শাহীন। 11 মাস ওই ফ্ল্যাটে থাকার ঘোষণা দিয়ে ভাড়াটিয়া ফর্মে স্বাক্ষরও করেন তিনি। তার সঙ্গে আমানুল্লাহ সাইদ ও শিলাস্তি রহমান থাকবেন বলেও উল্লেখ করা হয় ভাড়াটিয়া তথ্য ফর্মে। এটি ভাড়া নিতে সহযোগিতা করেন বীরেন ভদ্র নামে এক ব্যক্তি। এরপর গত 10ই মে ঢাকায় ফেরেন শাহীন। DB জানায়, কলকাতা পুলিশ CCTVর ফুটেজ, পারিপার্শ্বিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে শাহীন সহ কিলিং মিশনে 7 জনের প্রাথমিক সম্পৃক্ততা পেয়েছে। শুক্রবার 24শে মে MP আনারের হত্যায় জড়িত আসামিদের জিজ্ঞাসাবাদের সময় ঢাকা একাধিক পুলিশ কর্মকর্তা খুনের 2টি মোটিভের কথা জানিয়েছেন। সেগুলো হচ্ছে চরমপন্থীদের পোষা, রাগ, স্বর্ণ চোরাচালানের আধিপত্য নেওয়া ইত্যাদি। MP আনোয়ারুল আজিম ওই অঞ্চলের চরমপন্থীদের বিভিন্ন সময় ক্রসফায়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছেন। MPর ওপর পোষা রাগ ছিল চরমপন্থীদের। আর MP আনার হত্যার প্রধান খুনি শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ML জনযুদ্ধ অন্যতম শীর্ষ নেতা। এছাড়া কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য ছিল সংসদ সদস্য আনোয়ারুল আজিমের। তাকে সরিয়ে না দিলে স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না শাহীন। তাই কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য নিতেই MPকে হত্যা করান শাহীন। কলকাতার বড় একটা স্বর্ণ পার্টির সঙ্গে মিটিং করানো হবে, এই কথা বলে শিমুল MP আনারকে কলকাতা নিয়ে যান। একজনের কাছে অনেক স্বর্ণের বিস্কিট আছে, এ কথা বললেই MP আনার সেখানে যেতে রাজি হন। অন্যদিকে শাহীন MP আনারের কাছে 50 কোটি টাকা পেতেন, সেই টাকা MP আনার দিচ্ছিলেন না। অন্যদিকে ঝিনাইদহের কোট চাঁদপুর পৌরসভায় শাহীনের অবৈধ সাম্রাজ্যের সন্ধান পাওয়া গিয়েছে। হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে কোট চাঁদপুরে এ সাম্রাজ্য গড়ে তুলেছেন শাহীন। কোট চাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে 40 বিঘা জমির উপর শাহীনের একটি রিসোর্ট আছে। ঠিকাদারি কাজে প্রতি বছর দেশে এসে 6 মাস অবস্থান করেন তিনি, থাকেন এই রিসোর্টেই। রিসোর্টের ভিতরে সুইমিং পুল, চা বাগান, গরু ছাগলের ফার্ম, জার্মান শেফার্ড, গলফ কোর্স ও বিভিন্ন ফলের বাগান রয়েছে। আছে কঠোর নিরাপত্তা, CC ক্যামেরা সহ তার কাটা বেষ্টনী।
শাহীন দেশে অবস্থানকালে এই রিসোর্টে সুন্দরী নারীদের আনাগোনা দেখা যায়। এ সময় রিসোর্টে ভিআইপি ও ভিভিআইপিরা সময় কাটাতে আসেন। এই রিসোর্টে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন সূত্রে একসময় আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের রেড নোটিশভুক্ত এই প্রভাবশালী এমপির নিখোঁজ হওয়ার পেছনে স্বর্ণ মাদক চোরা কারবারিদের সঙ্গে যোগাযোগ, নারী ঘটিত বিষয় অথবা রাজনৈতিক কারণ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এসব বিষয় সামনে রেখে সরকারের বিভিন্ন সংস্থা তার সন্ধানে কাজ করছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনারের কাছে এমপি আনোয়ারুল আজিম আনারের অবস্থান জানতে চাওয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। একজন সম্মানিত সংসদ সদস্যের খোঁজ না পাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির খবর নিচ্ছি। আমাদের গোয়েন্দারা পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে যোগাযোগ করে কাজ করছেন। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত 14 মে থেকে বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরা খুবই টেনশনে আছি, তবে সব উপায়ে চেষ্টা করছি। বাবা নিখোঁজ থাকার বিষয়ে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমরা পরিবারের লোকজন কলকাতায় যাব। এর মধ্যে আনারের ভাতিজা সহ 3 জনকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী এপিএস আব্দুর রব প্রতিদিনের বাংলাদেশকে জানান, 12 মে চিকিৎসার জন্য গিয়ে এমপি আনার পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় তার বন্ধু গোপালের বাড়িতে ওঠেন। পরদিন 13 মে হোয়াটসঅ্যাপে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 14 মে একবার কথা হওয়ার পর তার সঙ্গে আর কেউ কোনো যোগাযোগ করতে পারেননি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। গত শনিবার এমপির ভাতিজা সাইমন সহ 3 জন পশ্চিমবঙ্গে যান, তবে তারা সেখানে গিয়েও এমপির কোনো সন্ধান পাননি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা প্রসঙ্গে জানা যায়, ব্যবসায়িক কারণ, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া অথবা চিকিৎসার জন্য আনোয়ারুল আজিম আনার প্রায়ই ভারতে যেতেন। চলতি বছরও তিনি কয়েকবার সেখানে গিয়েছেন। আনোয়ারুল আজিমের হত্যার পেছনে 2টি কারণ খুঁজে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সঙ্গে মিটিংয়ে 2টি বিষয় সামনে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন আটক আসামিদের জিজ্ঞাসাবাদের সময় ঢাকা একাধিক পুলিশ কর্মকর্তা। পুলিশের পাওয়া মোটিভ 2টির মধ্যে একটি হলো বিভিন্ন সময় চরমপন্থীদের ক্রসফায়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছেন এমপি আনোয়ারুল আজিম। এটি নিয়ে রাগ ছিল চরমপন্থীদের। আরেকটি হচ্ছে কলকাতার স্বর্ণ চোরাচালানের আধিপত্য নেওয়া। এমপির জন্য স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না শাহীন, তাই কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য নিতেই এমপিকে হত্যা করায় শাহীন। পুলিশ জানিয়েছে, শাহীন তার বন্ধু এমপি আনারের কাছে 50 কোটি টাকা পেত। সেই টাকা সরকার দলীয় এই এমপি দিচ্ছিলেন না। কলকাতার বড় একটি স্বর্ণের পার্টির সঙ্গে মিটিং করানো হবে, এই কথা বলে শিমুল এমপি আনারকে কলকাতা নিয়ে যায়। একজনের কাছে অনেক স্বর্ণের বিস্কিট রয়েছে, এই কথা বললেই এমপি আনার সেখানে যেতে রাজি হন। ডিবি কার্যালয়ে আনারের মেয়ে, বাবার খোঁজ পেতে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান। ডিবি সূত্রে জানা যায়, ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ হওয়ার বিষয়টি অবহিত করতে তিনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। এরপর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ এ বিষয়ে গতকাল সাংবাদিকদের জানান, এমপি আনারের ব্যবহৃত ভারতীয় ফোন নম্বরের গতিবিধি অনুযায়ী তার সর্বশেষ অবস্থান ছিল মুজাফফরাবাদ অর্থাৎ উত্তরপ্রদেশে। আমরা ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। হারুন রশিদ বলেন, আমি বিষয়টি 2 দিন আগেই জানতে পারি। ভারতীয় একজন ভদ্রলোক যিনি এমপিরও পরিচিত, তিনি আমাকে ফোন করে তার খোঁজ না পাওয়ার বিষয়টি জানান। জানার পর ভারতীয় বিশেষ টাস্ক ফোর্স STF এর সঙ্গে যোগাযোগ করি। ভারতীয় থানা পুলিশ সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। 4,20,000 রুপি নিয়ে রহস্য। আনারের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, 14 মে নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে এমপি তার ম্যানেজারের কাছে 4,20,000 রুপি চান। ওই টাকা নেওয়ার পর থেকেই তার কোনো সন্ধান মিলছে না। তিনি কেন, কী উদ্দেশ্যে হঠাৎ এতগুলো ভারতীয় রুপি নিলেন সেই বিষয়েও কারো
কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিখোঁজ। গোয়েন্দা সূত্র জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে পাওয়া তথ্য অনুযায়ী আনোয়ারুল আজিম একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। ভারতীয় কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি একটি প্রাইভেট কারে ওঠেন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আরেকটি গোয়েন্দা সূত্র জানায়, ভারতীয় এক নারীর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমপি আনারের। এমনকি সেখানে তার একটি পরিবারও আছে বলে জানা যায়। তবে এ বিষয়টি নাকচ করে দিয়েছেন তার দীর্ঘদিনের সহচর কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী। প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি সঠিক নয়। আমি হলফ করে বলতে পারি তিনি ভারতে বিয়ে করেননি। করলে অন্তত আমি জানতাম। নিখোঁজ হওয়ার আগে যে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেটি ছিল আনারের বহুদিনের পুরনো বন্ধু পাপ্পুর ছেলে অথবা মেয়ের বিয়ে উপলক্ষে। ওই নিমন্ত্রণে যোগ দিতেই এবার মূলত ভারতে গিয়েছিলেন এমপি আনোয়ার। আনার পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় বন্ধু গোপালের বাড়িতে অবস্থান করছিলেন। নিখোঁজ হওয়ার দিন সকালেও গোপালের সঙ্গে তার কথা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শিবলী নোমানী জানান, আনার বন্ধু গোপালকে বলেন দুপুরে বাইরে খাবেন, বাসায় ফিরবেন রাতে। এরপর গোপালের মোবাইল ফোনে একটি SMS আসে যে আমি জরুরি কাজে দিল্লি যাব, 2-3 দিন পরে ফিরে এসে যোগাযোগ করব। পরিবারের সন্দেহ এই বার্তা আনারের লেখা নয়। আনারের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, পশ্চিমবঙ্গে ভোটের মৌসুম চলছে। আনার এবার সেখানে গিয়ে তার এক বন্ধু নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। এ কারণে ওই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আটক হতে পারেন। তবে এর সপক্ষে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যবসায়িক বিরোধ নিয়ে সন্দেহ। চোরা কারবারিদের সঙ্গে আনারের সম্পৃক্ততার অভিযোগ বহু পুরনো। চোরা কারবারে জড়িত থাকার অভিযোগে ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড নোটিশও ইস্যু হয়েছিল। তার ঘনিষ্ঠ অনেকে মনে করছেন পুরনো কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ভারতে থাকা প্রতিপক্ষরা আনারকে অপহরণ করতে পারে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গোপাল বিশ্বাসের জিডি। এদিকে কলকাতা সাংবাদিকদের কাছ থেকে জানা যায়, 12ই মে পশ্চিমবঙ্গের বরানগর থানা এলাকায় গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আনার। গোপালের সঙ্গে তার প্রায় 25 বছরের সম্পর্ক। বন্ধুর খোঁজ না পেয়ে গোপাল বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, 13ই মে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এমপি। চিকিৎসকের কাছে যাবেন বলে নিজেই গাড়ি ঠিক করেন। এরপর থেকে রহস্যজনকভাবে হদিস মিলছে না আনারের। তার কাছে একটি মেসেজ এসেছিল তিনি দিল্লি যাবেন। যাওয়ার সময় বলে যান, আমি দুপুরে খাবো না, সন্ধ্যায় ফিরে আসব। তারপর উনি সন্ধ্যাবেলা না ফিরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান, আমি বিশেষ কাজে দিল্লিতে যাচ্ছি, ফোন করব, তোমাদের ফোন করার দরকার নেই। এরপর 15ই মে বেলা 11:21 হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান, আমি দিল্লিতে, আমার সঙ্গে ভিআইপিরা আছেন, ফোন করার দরকার নেই। এই একই মেসেজ নিজের বাড়িতে এবং নিজের পিএকে ফরওয়ার্ড করেছিলেন আনার। তবে পরিবার এ ধরনের বার্তা পাওয়ার কথা স্বীকার করেনি। জিডিতে গোপাল আরও উল্লেখ করেছেন, গত 16ই মে সকালবেলা এমপির পিএ ফোন করলেও তা রিসিভ করেননি তিনি, পরে কল ব্যাকও করেননি। এরপর 17ই মে এমপির মেয়ে আমাকে ফোন করে বলেন, আমার বাবার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। এরপরে আমি ওনার যাবতীয় পরিচিতদের সঙ্গে যোগাযোগ করি এবং সবাই তারপর থেকে ওনাকে ফোন কল করেও সাড়া পাচ্ছেন না। সে কারণেই আমি বরানগর থানায় মিসিং ডায়েরি করছি। এ বিষয়ে ব্যারাকপুর পুলিশের ডেপুটি কমিশনার অনুপম সিং স্থানীয় সাংবাদিকদের বলেন, মিসিং ডায়েরিতে প্রাথমিকভাবে যেভাবে তদন্ত শুরু হয় সেভাবেই শুরু হয়েছে। যেহেতু তিনি ফরেনার এবং একজন এমপি, সে কারণে আমরা সম্পূর্ণ বিষয়টি কলকাতার বাংলাদেশ উপদূতাবাসকে জানিয়েছি। তবে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। আনারের রাজনৈতিক সহকর্মীদের বক্তব্য। আনোয়ারুল আজিম আনার নিখোঁজ হওয়ার বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, ভারতে যাওয়ার পরদিনও এমপির সঙ্গে কথা হয়েছে। এরপর তিনি কোথায় আছেন, কেন ফোন বন্ধ, কী ঘটনা ঘটেছে তা জানতে পারিনি। এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুশ্চিন্তায় রয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল করিম মিন্টু বলেন, আমরা শনিবার বিষয়টি উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনতে পেরেছি। ঘটনাটি সত্যি দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে দলীয় হাইকমান্ডকে যথাযথ সময়ে জানিয়েছি। আনারের নিখোঁজ হওয়ার বিষয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আজিমুল হাসান বলেন,
কালীগঞ্জের আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন, আমরাও শুনেছি। যেহেতু ভারতের মধ্যে ঘটনা, সে কারণে আমাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপির নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি, তবে এ ঘটনা এখন পর্যন্ত কাউকে অভিযোগ করেননি। যেভাবে রাজনীতিতে উত্থান আনারের, আনারুল আজিম আনারের পৈতৃক বাড়ি কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য। 2014, 18 ও 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন। একসময় তার নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলেও 2009 সালের পর সেটি প্রত্যাহার হয়। খোঁজ নিয়ে জানা গিয়েছে, এক সময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতেন তিনি। সীমান্তের ওপার থেকে অস্ত্র বিস্ফোরক দ্রব্য পাচারের মূল হোতা হিসেবে পুলিশের খাতায় নাম ছিল আনোয়ারুল আজিমের। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও সর্বহারাদের গডফাদার হিসেবে পরিচিতি পেয়েছিল আনোয়ারুল আজিম। বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইন্টারপোলের ওয়েবসাইটে বাংলাদেশি নাগরিক হিসেবে ছবি দিয়ে ওয়ান্টেড তালিকায় তার নাম ওঠে। 2009 সালে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকা থেকে নাম প্রত্যাহার হওয়ার পর এলাকায় ফিরে আগের মতোই কর্মকাণ্ড শুরু করেন তিনি। আনারের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক, মাদকদ্রব্য, স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে 9টির বেশি মামলা ছিল। ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডার বাহিনী পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশি বাদী হয়ে মামলা করেছিল। 4 দলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার। রাজনৈতিক সহকর্মী সহ ঝিনাইদহের রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, আনোয়ারুল আজিম আনারের উত্থানের কাহিনী 1986 সালের দিকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আনার মাদক কারবারে জড়িয়ে পড়েন। ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘাভাঙ্গা সীমান্ত পথে প্রতিনিয়ত মাদকদ্রব্য ও অস্ত্র আনা নেওয়ার কাজ করতেন আনোয়ারুল আজিম। সেই সময় স্থানীয় থানাসহ মহেশপুর, কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করে তার বাহিনী। ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বহনকারী গাড়ি ছেড়ে দিত। প্রত্যেক মাসে থানার কেশিয়ার আনারের বাড়িতে গিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে যেত। এই টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। এই মাদক ব্যবসার মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান। 1991 সালের দিকে আনার ঝিনাইদহের আরেক চোরা কারবারি পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন। স্বর্ণের বড় বড় চালান রাজধানী থেকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন তারা। 1996 সালে আনার ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। এরপর তার মাদক ও স্বর্ণ চোরাচালানের কারবার আরও বেড়ে যায়। একই সময় কালীগঞ্জ পৌরসভার এক কমিশনারের হাত ধরে অস্ত্র চোরা কারবারে জড়ান আনার। অবৈধ অস্ত্র চরমপন্থী ক্যাডার সামসেল ওরফে রবিনের কাছে বিক্রি করতেন তিনি। সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ ভারতে আত্মগোপন করার পর তার মাধ্যমে অস্ত্র চোরা কারবার চালিয়ে যান আনার। ভারত থেকে অস্ত্রের বড় বড় চালান দেশে আনতেন তিনি। ভারতের বাগদা এলাকার মাদক সম্রাট জয়ন্ত কুমার, কার্তিক, গৌতম সাহা ও বনগার দেবদাসের সঙ্গে আনারের মাদকের কারবার ছিল। নানা কর্মকাণ্ড নিয়ে বিতর্কিত, আলোচিত ও সমালোচিত হলেও আনার নতুন করে বিতর্কের জন্ম দেন যুদ্ধাপরাধীর প্রশংসা করে। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসায় মেতে ওঠেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। নিজ নির্বাচনী এলাকায় এক অনুষ্ঠানে সাঈদী মৃত্যুর পর আনার বলেছিলেন,
দেলোয়ার হোসেন সাইদি 1971 সালে রাজাকার ছিলেন না, আমরা তাকে সম্মান জানাই, তিনি বেশ সুরেলা ও ভালো বক্তা, উনি অনেক জ্ঞানী মানুষ। আনার হত্যা জবানবন্দিতে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেলেস্তি, আনোয়ারুল আজিম খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তি রহমান। সোমবার রিমান্ডে থাকা আসামি শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শিলাস্তির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। জবানবন্দিতে শিলাস্তি বলেন, এমপি আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢোকার পর তাকে অভ্যর্থনা জানিয়ে বলেছিলাম, হ্যালো, হাউ আর ইউ? উত্তরে এমপি আনার বলেন, আই এম ফাইন। আনারকে অভ্যর্থনা দেওয়ার পর সেলেস্তি ফ্ল্যাট থেকে বের হয়ে যান। রাতে যখন ফ্ল্যাটে ফেরেন তখন প্রচুর ব্লিচিং পাউডারের গন্ধ পেয়েছেন তিনি। সেই সময়ে সেলেস্তি ফ্ল্যাটে থাকা অন্যদের জিজ্ঞেস করেছেন, গেস্ট এমপি আনার কোথায়? তখন সেলেস্তিকে তারা বলেছে গেস্ট চলে গিয়েছে। এরপর রাতে টয়লেটে প্রচুর পানি ফ্লাশের শব্দ পেয়েছেন সেলেস্তি। আদালতে 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য তুলে ধরেন সেলেস্তি। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, হত্যার বিষয়ে তিনি কিছুই জানেন না, তবে তিনি ফ্ল্যাটে থাকা অবস্থায় যতটুকু দেখেছেন তার সম্পূর্ণ সিনারিও তুলে ধরেছেন আদালতের সামনে। জবানবন্দিতে সেলেস্তি উল্লেখ করেছে কিভাবে হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের সঙ্গে তার পরিচয়, কেনই বা তিনি শাহিনের সঙ্গে কলকাতায় গিয়েছেন, কিভাবে কার সঙ্গে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন, এছাড়াও এমপি আনাকে কারা ওই ফ্ল্যাটে নিয়ে গিয়েছেন, ফ্ল্যাটটিতে ঘটনার আগে ও পরে কারা গিয়েছিল, সকল তথ্যই উঠে এসেছে সেলেস্তির জবানবন্দিতে। জবানবন্দির বিষয়ে ডিবির তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে বলেছেন, সেলেস্তি জবানবন্দিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি ডিবির কাছে যে সকল তথ্য জানিয়েছেন আদালতে 164 ধারার জবানবন্দিতে একই কথা বলেছে। তদন্তের জন্য এটাই যথেষ্ট। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক অবস্থা বলতেছে দেয়ার ইজ সামথিং, কিন্তু ঘটেছে সে জানে না। ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, সঞ্জীবার ওই ফ্ল্যাটে কিছু একটা ঘটেছে, সেটা সেলেস্তির একথায় প্রমাণ হবে। উল্লেখ্য, কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে সেটির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে কিছু মাংসের টুকরা। সেগুলো এমপি আনারের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষার জন্য তার রক্তের সম্পর্কীয় স্বজনদের সেখানে যাওয়া প্রয়োজন। এমপি আনার ভারতে গিয়ে নিখোঁজের পর থেকেই তার মেয়ে ডরিন ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গত 24শে মে ডরিন এবং আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ ভারতের ভিসার জন্য আবেদন করেন, কিন্তু তারা ভিসা পাচ্ছিলেন না। অবশেষে সোমবার ভিসা পান তারা। গত 12ই মে ভারতে যান এমপি আনার। কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মণ্ডলপাড়া বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। 8 দিনের রিমান্ডে 3 আসামি। আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার 3 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড প্রাপ্তরা হলেন তানভীর, শিমুল ভূঁইয়া ও সেলেস্তি রহমান। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ রিমান্ড মঞ্জুর করেন। সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল আলী ও সেলেস্তি রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার দমদম বিমানবন্দর লাগোয়া নিউ টাউন রহস্যজনকভাবে খুন হন আনোয়ারুল আজিম আনার। স্নায়ুরোগের চিকিৎসা নিতে তিনি 12ই মে দর্শনা গেদেশ সীমান্ত দিয়ে কলকাতা যান, কিন্তু পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন। মূলত সেদিনই 13ই মে তাকে হত্যা করা হয়। এ ঘটনা প্রকাশ্যে আসে বুধবার। ওই দিনই রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে বৃহস্পতিবার বেলা 3টায় ভারতের একটি তদন্ত দল ঢাকায় পৌঁছেছে। এদিন সন্ধ্যা 6:30টার পর ডিবি কার্যালয়ে যান ভারতের
ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার অন্তু কুমার, জয়দীপ সহ 4 জন। তারা সেখানে আনারের মৃত্যুর ঘটনার নানা দিক নিয়ে ডিবি ওয়ারি বিভাগের সঙ্গে আলোচনা করেন। পরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন হয়ে বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদর দপ্তরে একটি বৈঠক করে। একই সঙ্গে ডিবির কাছে গ্রেপ্তার থাকা হত্যা মামলার আসামিদের সঙ্গে কথা বলেন তারা। পরে রাত 9:50 দিকে ডিবি কার্যালয় থেকে বের হন তারা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। বৈঠক শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, আমাদের কাছে যেসব আসামি আছে তাদের সঙ্গে কলকাতা পুলিশের প্রতিনিধি দল কথা বলেছে। আসামিরা যেসব তথ্য আমাদের কাছে দিয়েছে একই তথ্য তাদেরকেও দিয়েছে। আসামিদের বক্তব্য তারা শুনেছেন। পাশাপাশি ওই দেশে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মাধ্যমে কলকাতা পুলিশ অবিলম্বে ভুক্তভোগীর ডেড বডির বিভিন্ন অংশ উদ্ধারের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, কলকাতা পুলিশের এই টিমটি বেশ কয়েকদিন ঢাকায় থাকবেন। আগামী শনিবার তারা আবার ডিবিতে আসবেন। বাংলাদেশ থেকে একটি টিম কলকাতায় যেতে পারে, তবে কারা যাবেন সেটি এখনও ঠিক হয়নি। এই বিষয়ে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন। ডিবি সূত্র জানায়, ভারতীয় পুলিশ সদস্যরা নিহত আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। তারা হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার 3 আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন। এ ঘটনায় সন্দেহভাজন 2 ভারতীয় নাগরিক গ্রেপ্তারের বিষয়েও আলোচনা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সংশ্লিষ্ট সূত্র জানায়, আমানুল্লাহ যে শিমুল তা জানা ছিল না। তদন্ত সংশ্লিষ্টদের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় শিমুল ভূঁইয়া এবং তানভীর ভূঁইয়াকে আটকের পর তানভীর ডিবিকে জানায় আমানুল্লাহ তার চাচাতো ভাই। এ সময় দুজনের নামের মিল না থাকার বিষয়ে জানতে চাইলে বলেন, তারা দুজনই ভূঁইয়া। চরমপন্থী দলের সঙ্গে জড়িত থাকার কারণে শিমুলের বিরুদ্ধে অনেক মামলা ছিল। তাই পুলিশকে বিভ্রান্ত করার জন্য তিনি তার নাম পরিবর্তন করে সৈয়দ আমানুল্লাহ ধারণ করেন। ডিবি সূত্র জানায়, আনার হত্যার বেশিরভাগ খুনি এখন গোয়েন্দা জালে। কৌশলগত কারণে এই মুহূর্তে সবার নাম বলা যাচ্ছে না। হত্যাকাণ্ড কিভাবে ঘটছে এ বিষয়ে আটক ব্যক্তিরা এরই মধ্যে বিস্তারিত তথ্য দিয়েছেন, তবে হত্যার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণ চোরাচালানো হুন্ডি ব্যবস্থাকে কেন্দ্র করে সংসদ সদস্য আনারের সঙ্গে শাহিনের সম্পর্কের অবনতি ঘটে। সংসদ সদস্য সম্ভবত শাহিনের কাছে মোটা অঙ্কের অর্থ পেতেন। সংসদ সদস্যকে হত্যা করা হলে সেই টাকা দিতে হবে না, এমন ধারণা থেকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রথমে বাংলাদেশি হত্যা মিশন সম্পন্ন করতে চাইলেও পরে ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় কলকাতায় হত্যা করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তার ভাই তানভীর ভূঁইয়া ও মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সেলেস্তি রহমান। এছাড়া আরও 2 জন ভারতে আটক আছেন বলে জানায় ডিবি। আজিম আনারকে হত্যার পর শরীর খণ্ড খণ্ড করা হয়। হাড় ও মাংস আলাদা করে হলুদের গুঁড়া মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের করা হয়। তবে কোথায় খণ্ড খণ্ড মরদেহ ফেলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, 13ই মে কলকাতায় বাংলাদেশের জাতীয় সংসদের বারবার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার লাশ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড এবং লাশ গুম হয়েছে পশ্চিম কলকাতায়। হত্যাকাণ্ডে জড়িত 3 জন আমাদের কাছে আছে। তাদের ভাষ্যমতে 2 থেকে 3 মাস ধরে সংসদ সদস্য আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের গুলশান ও বসুন্ধরার 2টি বাসায় একাধিক বৈঠক করে আনারকে হত্যার রাজনৈতিক, অর্থনৈতিক বা অন্য যে কারণেই থাকুক না কেন তা বের করা হবে। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, হত্যাকাণ্ডের প্রথম পরিকল্পনা দেশের মাটিতে হলেও পরে গোয়েন্দা পুলিশের ভয়ে দেশের বাইরে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনার পার্ট হিসেবে 25 এপ্রিল কলকাতায় একটি বাসা ভাড়া করা হয়। বাসা ভাড়ার এগ্রিমেন্টে বলা আছে যে তারা সেখানে 30 এপ্রিল উঠবে। এমপি আজিমের খুন নিয়ে মুখ খুললেন সেই মূল পরিকল্পনাকারী শাহিন। আনার খুনের ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন। আনার হত্যার সময় তিনি বাংলাদেশে ছিলেন। অস্বীকার করেন 5 কোটি টাকায় কিলিং মিশন চুক্তির খবর।
শাহিন বলেন, এই ঘটনায় আমাকে ফাঁসানো হয়েছে। এই ঘটনার সময় আমি ভারতে ছিলাম না। আমার আইনজীবী বলেছে বিষয়ে কারোর সঙ্গে কথা না বলতে। ফ্ল্যাটের ভাড়ার বিষয়ে তিনি বলেন, আমি যদি ফ্ল্যাট ভাড়া নেই, আমি কি আমার ফ্ল্যাটে এই ধরনের কাজ করব? আমার পাসপোর্ট রেকর্ড দেখলে দেখা যাবে আমি ঘটনাস্থলে ছিলাম না। এখন বলা হচ্ছে আমি 5 কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি 5 কোটি টাকা দিয়েছি? কোথা থেকে পেলাম আমি এত টাকা? এখন এগুলো মানুষ বললে আমি কি আর করব? আমার কি করার আছে বলুন? ঘটনা কবে ঘটেছে সেগুলো আমি পত্রিকায় দেখেছি, সে সময় আমি বাংলাদেশে ছিলাম। আখতারুজ্জামান শাহিন, তার গার্লফ্রেন্ড এবং হত্যাকাণ্ডের মূল সংগঠক আমানুল্লাহ 30 এপ্রিল বাংলাদেশ থেকে বিমানে কলকাতায় চলে যান। তারা 2 মাস ধরে লক্ষ্য রাখছিলেন ভিকটিম কোন সময় কলকাতায় যান। ভিকটিম আগেও অনেকবার কলকাতায় গিয়েছেন, সেখানে অনেক দিন ছিলেনও। 12ই মে ভিকটিম সংসদ সদস্য আনার কলকাতায় চলে যান এবং বন্ধুর বাসায় ওঠেন। এরপর দিনই তিনি হত্যার শিকার হন। হত্যাকারীরা আগেই জানতে পারেন সংসদ সদস্য আনার 12ই মে কলকাতা যাবেন, ফলে হত্যার পরিকল্পনা অনুযায়ী 30 এপ্রিল কলকাতা গিয়ে আরও 2 জন লোক ভাড়া করেন। তাদের মধ্যে একজন জিহাদ ওরফে জাহিদ এবং আরেকজন সিয়াম। আখতারুজ্জামান শাহিন ঠিক করেন হত্যাকাণ্ডে কোন গাড়ি ব্যবহার হবে, কারা কারা থাকবে, কাকে কত টাকা দিতে হবে। কলকাতার ওই ভাড়া বাসায় 5-6 জনকে রেখে আখতারুজ্জামান শাহিন 10ই মে বাংলাদেশে চলে আসেন। ঘটনার দিন সংসদ সদস্য আনার বন্ধুর বাসা থেকে বের হয়ে একটি সাদা গাড়িতে করে ফয়সাল নামের একজন ব্যক্তি নিকট যান। সেখান থেকেই গাড়িতে ওঠেন মূল হত্যাকারী আমানুল্লাহ। গাড়িটি চালাচ্ছিলেন ভারতীয় নাগরিক রাজা। এই রাজা তাদের নিয়ে ওই বাসায় পৌঁছে দেন। আনার ওই বাসায় যাওয়ার পরপরই মুস্তাফিজ নামের আরেক ব্যক্তি সেখানে যান। জিহাদ ওরফে জাহিদ এবং সিয়াম আগেই বাসার ভেতরে ছিলেন। বাসায় ঢোকার আধা ঘন্টার মধ্যেই এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরই তাদের মধ্যে একজন বের হয়ে যান। তিনি ভিকটিমের মোবাইল ফোন দিয়ে কিছু মেসেজ পাঠান বিভিন্ন লোককে, বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবে এমন একটি কিছু চিন্তা করেই মেসেজ পাঠানো হয়। হারুনুর রশিদ বলেন, হত্যাকারীদের পরিকল্পনা ছিল লাশটি এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যে কারণে তারা ভিকটিমের শরীরকে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলে, হাড়ের সঙ্গে মাংস আলাদা করে ফেলে এবং মাংস সুটকেসে করে মূল হত্যাকারী আমানুল্লাহ ও জাহিদ বা জিহাদ 2 জন 2টি ব্রিফকেসে করে পাবলিক টয়লেটের কাছে নিয়ে যান। সেখানে একটি গাড়ি নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিলেন সিয়াম। সেখান থেকে সিয়াম ও জাহিদ বা জিহাদ লাশের খণ্ডিত অংশ নিয়ে চলে যান। এরপর মূল হত্যাকারী আমানুল্লাহ বাসায় চলে আসেন। পরদিন আমানুল্লাহ ও আরও 2 জন বাকি মাংসগুলোকে পলিথিনে করে সরিয়ে ফেলেন। মাংসগুলো যদি পথে কেউ ধরে, এ ভয়ে হলুদের গুঁড়া মেশায় যাতে তারা বলতে পারে বাজার থেকে কিনে এনেছে। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল এমনভাবে লাশ গুম করা হবে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়, কেউ কোনোদিন তার অস্তিত্ব খুঁজে না পায়। হত্যাকাণ্ড সংগঠিত করে অপরাধীরা একে একে বাংলাদেশে চলে আসেন। 15ই মে মূল হত্যাকারী আমানুল্লাহ ও আখতারুজ্জামান শাহিনের বান্ধবী বাংলাদেশে চলে আসেন। 16ই মে বাংলাদেশে আসেন মুস্তাফিজ। এভাবে একে একে হত্যাকারীরা যখন বাংলাদেশে চলে আসেন, তখন মূল মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন বাংলাদেশ থেকে ভিস্তা এয়ারলাইন্সের প্রথমে দিল্লি এবং সেখানে 2 ঘন্টা অপেক্ষা করে দিল্লি থেকে কাঠমান্ডু যান। সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, হত্যাকাণ্ডের পর তারা ভিকটিমের মোবাইল ফোন থেকে বিভিন্ন লোকের কাছে মেসেজ পাঠিয়ে বোঝাতে চেয়েছেন ভিকটিম এখনও ঠিক আছেন। সর্বশেষ 18ই মে পাঠানো মেসেজে বলা হয়, আমি দিল্লি যাচ্ছি, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন, মন্ত্রিত্ব পাওয়ার বিষয়ে কথা হবে। অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে অপরাধ তদন্তকারী সংস্থাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে। এ কারণে ভিকটিমের মোবাইল ফোনকে বেনাপোল, মুজাফফরাবাদ সহ বিভিন্ন স্থানে পাঠিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কী কারণে হত্যাকাণ্ড সেটি আমরা পরে বের করব, কারা এর সঙ্গে জড়িত তাদের সব কিছুই আমরা খুঁজে বের করব ইনশাল্লাহ। বন্ধুরা, এই ছিল এক সময়কার সন্ত্রাসী, চাঁদাবাজ, সর্বহারা পার্টির নেতা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দলে রাজনৈতিক আশ্রয় নেওয়া বিভিন্ন দলে
যোগদান করা বাংলাদেশ আওয়ামী লীগের ঝিনাইদহ 4 আসনের 3বার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ইতিবৃত্ত। ধন্যবাদ। আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই।